আজকের বিষয় দ্বাদশ শ্রেণীর অর্থনৈতিক ভূগোলের তৃতীয় অধ্যায় 4 নম্বর পর্ব কার্পাস বয়ন শিল্প। ভারতের কার্পাস বয়ন শিল্প এটি একটি একক বৃহত্তম শিল্প এবং লৌহ ইস্পাত শিল্পের মতো কার্পাস বস্ত্রবয়ন শিল্পকেও মূল শিল্প বলা না হলেও এটি কিন্তু ভারতের একটি সিঙ্গেল লার্জেস্ট ইন্ডাস্ট্রি। প্রতি বছর ভারতে যে পরিমাণ শিল্পজাত পণ্য দ্রব্য উৎপাদিত হয় তার প্রায় 1/5% বস্ত্রবয়ন শিল্পজাতই হয়ে থাকে এবং ভারতের মতো উন্নয়নশীল দেশে কার্পাস বয়ন শিল্পের গুরুত্ব খুবই বেশি, কেননা দেশের প্রায় 125 কোটি অধিবাসীর শুধুমাত্র বস্ত্রের চাহিদা মেটানোই নয়, প্রতি বছর কার্পাসজাত বস্ত্রগুলোকে রপ্তানি করে ভারত প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রাও অর্জন করে। বর্তমানে কিন্তু ভারতের মোট রপ্তানি আয়ের প্রায় 17% আসে এই কার্পাস বস্ত্রবয়ন শিল্পজাত দ্রব্যের মাধ্যমে এবং সারা দেশে মোটামুটি 5 কোটি এবং এটা হচ্ছে প্রত্যক্ষভাবে, আর পরোক্ষভাবে প্রায় 6 কোটি শ্রমিক এই শিল্পে নিয়োজিত, অর্থাৎ এই শিল্প থেকে তাদের আয় রোজগার হচ্ছে। দেশের কতকগুলো অংশ আছে, যেমন ভারতের পশ্চিম অঞ্চল এবং ভারতের দক্ষিণ অঞ্চল, এই দুটো অঞ্চল কিন্তু বহুল পরিমাণে এই শিল্পের উপরে নির্ভরশীল, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে। এবার দেখি একটু এই শিল্পের বিকাশ কিভাবে ঘটেছে। কার্পাস বস্ত্রবয়ন শিল্প একটি ভারতের গুরুত্বপূর্ণ শিল্প, আর এর সূচনা হয়েছিল 1818 সালে। এই সময় কলকাতার ঘুষুরির কাছে একটি কাপড়ের কল স্থাপিত হয়। তাহলে এখান থেকে একটা এমসিকিউ আসছে, প্রথম কোথায় কাপড়ের কল স্থাপিত হয়? সেটা হলো আমাদের পশ্চিমবঙ্গের কলকাতার কাছে হাওড়াতে, ঘুষুরিতে। এবং তার কিছুদিনের মধ্যে দেখা যায় যে সেখানে কাঁচামাল সেইভাবে অ্যাভেলেবেল হচ্ছে না। দেন 1859 এই সময় মুম্বাইতে, অর্থাৎ এখনকার মুম্বাইতে প্রথম কাপড়ের কল স্থাপিত হয়। তারপরে আস্তে আস্তে শিল্পের উন্নতি শুরু হয়। নেক্সট স্বদেশী আন্দোলন যখন হয় সেটা হলো 1905। সেই সময় বিদেশি জামাকাপড় বর্জিত হওয়ার ফলে আরও বেশি পরিমাণে এর প্রোডাকশন বাড়তে থাকে এবং আফটার স্বাধীনতা অর্থাৎ 1947 সালের পর থেকে সরকারি সহযোগিতায় এই শিল্পের আরও বেশি আয় উন্নতি শুরু হয়। এবার দেখো ভারতের কোথায় কোথায় কিভাবে সব বস্ত্রবয়ন শিল্প কেন্দ্রগুলো গড়ে উঠছে। দেখা যাচ্ছে লাল পোর্শনটা যেখানে সব থেকে বেশি, অর্থাৎ পশ্চিম অঞ্চল, সেখানে বেশি পরিমাণে রয়েছে বস্ত্রবয়ন শিল্প কারখানাগুলো এবং নিশ্চয়ই সেখানে বেশি পরিমাণে র মেটেরিয়ালস অর্থাৎ কার্পাসটা বেশি পরিমাণে ওখানে উৎপাদিত হয়, অর্থাৎ তুলোটা। আর রয়েছে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের দিকে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু খুব একটা নেই। এবার দেখি কার্পাস বস্ত্রবয়ন শিল্পের অবস্থানের উপরে প্রভাব বিস্তারকারী উপাদানগুলো কি কি। দেখো, কাঁচামালের একটা প্রভাব রয়েছে, তারপরে আবহাওয়ার প্রভাব রয়েছে, পর্যাপ্ত বিদ্যুৎ শক্তির প্রভাব রয়েছে, চাহিদা বা বাজারের সুবিধা কেমন সেটাও একটা প্রভাব বিস্তার করে থাকে। কাঁচামালটা কীভাবে করছে, এখানে দেখো কয়েকটা রাজ্যের নাম লিখেছে, সেটা হলো মহারাষ্ট্র, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। এই রাজ্যগুলি কার্পাস উৎপাদক রাজ্যগুলিতে ভারতের মোট কার্পাস বস্ত্রবয়ন মানে যে কলগুলো এর 2/3 বেশি গড়ে উঠেছে, তার মানে এখানেই সব থেকে বেশি। তারপরে দেখো কি বলছে, আবহাওয়ার প্রভাব। মনে রাখতে হবে কটন অর্থাৎ তুলো, এটার জন্য কিন্তু প্রয়োজন উষ্ণ আর্দ্র আবহাওয়া। ঠিক আছে, এই পরিস্থিতিটা কাজে লাগিয়ে মেনলি দেখা যায় যে উপকূলবর্তী যে অঞ্চল, যেমন মুম্বাই, আহমেদাবাদ, চেন্নাই, সবই হচ্ছে উপকূলবর্তী অঞ্চল, সেখানে খুবই উন্নতি লাভ করেছে এই কার্পাস বস্ত্রবয়ন শিল্প। আর কি বলছে দেখো, বিদ্যুৎ শক্তির পর্যাপ্ত যোগান কোথা থেকে আসছে? লুধিয়ানা, অমৃতসর, চেন্নাই, মাদুরাই, এইসব শহর থেকে। এবং এইসব শহরে কার্পাস বস্ত্রবয়ন শিল্পের বিকাশ এবং উন্নতি খুব বেশিভাবেই হয়েছে এই বিদ্যুৎ শক্তির জন্য। আর কি রয়েছে? চাহিদা আর বাজার, এটা না থাকলেও তো আর শিল্পটা এগোবে না।
উষ্ণ আর্দ্র ক্রান্তীয় উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত হওয়ার জন্য ভারতের প্রায় সর্বত্রই সারা বছরই সুতির বস্ত্রের চাহিদা খুবই বেশি। তাই কলকাতা, দিল্লি, কানপুর, এলাহাবাদ, আগ্রা যেখানেই যাও না কেন এটা দেখা যাবে যে সেখানে কিন্তু একটা মার্কেটিংয়ের জন্য বা জামা কাপড়ের দোকান অ্যাভেলেবেল, অর্থাৎ বাজারে কিন্তু মানুষের চাহিদা প্রচুর। তাই অনেক সংখ্যক কার্পাস বস্ত্রবয়ন কলও গড়ে উঠেছে। এবার দেখো ভারতের কার্পাস বস্ত্রবয়ন শিল্পের ক্লাসিফিকেশন কটা ভাগে ভাগ করা হয়েছে। দুটো ভাগে, এক হলো মিল বা কল, দুই হচ্ছে তাঁত। মিল বা কলকে আবার তিন ভাগে ভাগ করেছে, বস্ত্রবয়ন কল, সুতোকল আর বস্ত্রবয়ন আর সুতোকল একসঙ্গে। অপরদিকে তাঁতটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো হস্তচালিত আর একটা হলো শক্তিচালিত তাঁত। এবার দেখো ভারতে কার্পাস বস্ত্রবয়ন শিল্পের লোকেশন কি বলছে। কার্পাস এটি একটি বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল, অর্থাৎ যতটা পরিমাণ তুলো ততটা পরিমাণই বস্ত্র। যদি হয় সেটা 1 টন তুলো, তাহলে ইকুয়ালস টু 1 টন বস্ত্র উৎপাদিত হবে। তাই যেখানে সেখানেই মানে যদি মনে করি আমরা কাঁচামাল উৎপাদক অঞ্চলে গড়ে তুলব সেখানেও পারি, যদি মনে করি বাজারে তুলব গড়ে সেখানেও আমরা এই শিল্পটাকে গড়ে তুলতে পারি। আর দেখো কি বলছে, ভৌগোলিক বন্টনের ভিত্তিতে মোট 4টি অঞ্চলে আমাদের ভারতের এই কার্পাস বস্ত্রবয়ন অঞ্চলকে ভাগ করা হয়েছে। কি কি? পশ্চিমাঞ্চল, দক্ষিণাঞ্চল, উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল। এবার দেখো এই ছকটা খুব ভালোভাবে মনে রাখবে, এই ছকে ফেলেই তৈরি করবে, তাহলে সব থেকে সোজা হবে। প্রত্যেকটা অঞ্চলের রাজ্যগুলো তো সবই মনে রাখতে হবে, তবে বস্ত্রবহন কেন্দ্রগুলি 2 থেকে 3টে মনে রাখলেই হবে। পশ্চিমাঞ্চল হচ্ছে মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ। দক্ষিণাঞ্চল হচ্ছে তামিলনাড়ু, কর্ণাটক, কেরল, অন্ধ্রপ্রদেশ। উত্তরাঞ্চল হচ্ছে উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব। আর আমাদের পূর্বাঞ্চল হচ্ছে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা। প্রত্যেকটা জায়গার দুটো দুটো করে কি তিনটে তিনটে করে মনে রাখবে, ঠিক আছে। এবার দেখো ছবিতে দেখলে বেশি ভালো মনে থাকবে। এটা হলো পশ্চিম ভারতের কার্পাস বস্ত্রবয়ন শিল্প এলাকা, যেখানে দেখা যাচ্ছে গুজরাটের আহমেদাবাদ, জামনগরের নাম, যে শিল্পকেন্দ্রগুলোর নাম উল্লেখ করা হলো সেইগুলো ম্যাপেও রয়েছে। যেগুলো দেখবে ম্যাপে রয়েছে সেইগুলোই মেন, তাই সেই নামগুলো কিন্তু মানে যদি অমিট করে দিই তাহলে কিন্তু হবে না, স্কিপ করলে হবে না, ঠিক আছে। এবার দেখো ভারতের বস্ত্রশিল্পের সমস্যা এবং সম্ভাবনা কি কি আছে। সমস্যা তো আমরা মোটামুটি কম বেশি সবাই জানি, কাঁচামালের অভাব হয়, পুরনো যন্ত্রপাতি, বৈদেশিক বাণিজ্যে প্রতিযোগিতা, কাঁচামালের মূল্য বৃদ্ধি হয়, অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ হচ্ছে, আর কি কৃত্রিম তন্তুর সাথে প্রতিযোগিতা। এটা নতুন জিনিস অ্যাড হচ্ছে, কেননা আগেকার দিনে মানুষ সুতির বস্ত্রই বেশি পরতো, শাড়ি থেকে ধুতি থেকে সব কিছুই, কিন্তু এখন নাইলন এসে গেছে, পলিয়েস্টার এসে গেছে, তাই তারা বেশি টেকসই, তাই তাদের চাহিদাটাও বেড়ে গেছে আর সুতি বস্ত্রের চাহিদাটা একটু কমে গেছে। আর কারখানা বন্ধের সমস্যা, শ্রমিক ছাঁটাই, এসব তো লেগেই থাকে। সম্ভাবনা কি? 122 কোটি জনসংখ্যার এই দেশে বস্ত্রের তো অভ্যন্তরীণ চাহিদা খুবই বেশি, আর প্রতিযোগিতার দেশগুলো আছে আশেপাশে তাদের সাথেও কিন্তু আমাদের একটা সবসময় প্রতিযোগিতা চলতেই থাকে। তাই দেখা যাচ্ছে যদি কারখানাগুলোর সমস্যা দূর করা যায় তাহলে ভবিষ্যতে কিন্তু এই বস্ত্রশিল্পের চাহিদা আরও বেশি হবে, মানুষ বেশি বেশি করে বস্ত্র কিনতে আগ্রহী হবে। আর এই সমস্যা মেটানোর জন্য জাতীয় সুতি বস্ত্র কর্পোরেশন আর রপ্তানি বাড়ানোর জন্য কার্পাস বস্ত্র রপ্তানি উন্নয়ন সংস্থা স্থাপিত করেছে। এবার দেখো এতক্ষণ ধরে ভারত চলছিল, এবারে ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সম্পর্কে একটু জানবো, মানে ওদের ওখানে কার্পাস বস্ত্রবয়ন শিল্পটা কেমন কি সেটা জানবো। এক সময় হচ্ছে কার্পাস বস্ত্রবয়ন শিল্প আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে, মানে আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীর মধ্যে প্রথম ছিল, কিন্তু এখন সেটা আর নয়। 1790 সালে রোড আইল্যান্ডের শিল্প বস্ত্র কেন্দ্র স্থাপনের সঙ্গে সঙ্গে এখানে সুতি বস্ত্র শিল্পের সূচনা হয়, ঠিক আছে। ছবিটার দিকে একটু দেখো, তাহলে বুঝতে পারবে এখানে
কোথায় কি রয়েছে। এখানে দেখো দেখাচ্ছে নিউ ইংল্যান্ড অঞ্চল, তারপরে এটা হলো দক্ষিণাঞ্চল, এটা নিউ ইংল্যান্ড অঞ্চল, এটা দক্ষিণাঞ্চল। প্রথমে দেখি নিউ ইংল্যান্ড অঞ্চল সম্পর্কে কি বলছে। 1990 সালে প্রথম এখানেই বস্ত্রশিল্পটা স্থাপিত হচ্ছে। আর এই শিল্পকেন্দ্রগুলো কি কি? ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড, মেইন, নিউ হ্যাম্পশায়ার। আর কি বলছে দেখি, নিউ ইংল্যান্ড অঞ্চলে কার্পাস বস্ত্রবয়ন শিল্প গড়ে ওঠার কারণগুলো কি কি? এক, কি বলছে, ইউরোপীয় উপনিবেশকারী ইংরেজরা এখানে প্রথম বসতি স্থাপন করে এবং তাদের মাধ্যমে এই কার্পাস বস্ত্রবয়ন শিল্পটা গড়ে উঠতে দেখা যায়। আর এখানকার উপকূলীয় জলবায়ু আর্দ্র প্রকৃতির, এটা তো আমরা আগেও দেখছিলাম যে উষ্ণ আর্দ্র প্রকৃতির হলে ভালো হয়। এই অঞ্চলে রয়েছে অসংখ্য বন্দর, অ্যাপ্যালেশিয়ানের কয়লা, আর ফল লাইন অঞ্চলের বিদ্যুৎ শক্তি, ভূমিভাগ এখানে বন্ধুর অনুর্বর, তাই মানুষ শিল্পতেই বেশি মনোনিবেশ করেছে। এখানকার জনসংখ্যাও বেশি, তাই বস্ত্রের চাহিদাও বেশি হলো। কিন্তু এই নিউ ইংল্যান্ড অঞ্চলে কিন্তু পরবর্তীকালে শিল্পের অবনতি দেখা যায়। 1920 সাল পর্যন্ত এর উন্নতি ছিল, আর বর্তমানে 13 ভাগ শিল্প এখানে গড়ে উঠেছে। কিন্তু আস্তে আস্তে এটা অবনতি হয়েছে কেন? নগরায়ণ বেড়ে গেছে, তাহলে কি হবে? জমির অভাব দেখা দেবে, মজুরি বেশি, তাই উৎপাদন ব্যয় বেশি, যন্ত্রপাতি পুরনো, তাই বস্ত্রের মান নিম্ন, অথচ উৎপাদন ব্যয়টা বেশি। আর কি, নিউ ইংল্যান্ড অঞ্চলে বস্ত্রশিল্পের পরিবর্তে ধাতব এবং ইঞ্জিনিয়ারিং শিল্পটা বেশি জনপ্রিয়তা লাভ করেছে। এবার চলে আসি দক্ষিণাঞ্চল। দক্ষিণাঞ্চল দেখাচ্ছিলাম আগের ছবিটা, দেখে নিই একটুখানি, নিচের দিকে এই ছবিটা। দক্ষিণাঞ্চল কি? 1920 সালের পর থেকে এই অঞ্চলটি বস্ত্রশিল্পে দ্রুত উন্নতি লাভ করে। মহারাষ্ট্র বলছি, মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠ বস্ত্রবয়ন শিল্পাঞ্চলে পরিণত হয়। মোট 6টি রাজ্যে এই শিল্পটা গড়ে উঠেছে। ভার্জিনিয়া, জর্জিয়া, অ্যালাবামা, টেনেসি, উত্তর দক্ষিণ ক্যারোলিনা, এই 6টি মোট রাজ্যে শিল্পটা গড়ে উঠেছে। আর এর প্রধান প্রধান কেন্দ্রগুলি কি কি? কলম্বিয়া, আটলান্টা, অগাস্টা, ম্যাকন, গ্রান্সভিল, রেলিক, বার্মিংহাম। বেশি মনে রাখতে হবে না, 2-3টে মনে রাখলেই হবে। এবার চলো দেখে নিই একটু দক্ষিণাঞ্চল কোন জায়গাটা দেখাচ্ছে আর নামগুলো মোটামুটি বোঝা যাচ্ছে কিনা। এটা হলো টোটালি উত্তর আমেরিকার ম্যাপ, তার মধ্যে এটা হচ্ছে ইউএসএ এবং তার অংশটা এখানটা দেখানো হচ্ছে আর এখানটা দেখানো হচ্ছে। ঠিক আছে, নিউ ইংল্যান্ড অঞ্চল কোন জায়গাটা, আর এর মাঝামাঝি অঞ্চলটা হচ্ছে মধ্য আটলান্টিক অঞ্চল। ওকে, এবার দেখুন দক্ষিণ অঞ্চলে বস্ত্রবয়ন শিল্প গড়ে ওঠার কারণটা কি? কেননা দক্ষিণের রাজ্যগুলিতে প্রচুর পরিমাণে উন্নত মানের তুলো পাওয়া যায়, এটা একটা মেন ব্যাপার। জলবায়ু একটু বেশি উষ্ণ আর্দ্র প্রকৃতির, তাই সুবিধাজনক হয়। জনসংখ্যা বেশি, ক্রমবর্ধমান জনসংখ্যা, তাই বস্ত্রের চাহিদা বেশি। নিকটেই পাওয়া যায় কয়লা, খনিজ তেল। নিউ ইংল্যান্ড অঞ্চলের মতো এখানে শিল্প সম্প্রসারণের জমির অভাব হয়নি, মজুরির হারটা কম। সব কিছুই কিন্তু নিউ ইংল্যান্ড অঞ্চলের তুলনায় দক্ষিণ অঞ্চলে সব কিছু একটু বেশি সুবিধাজনক রয়েছে, তাই এটার বেশি উন্নতি লাভ করেছে। আচ্ছা, এখানে এই বলছে না জলবায়ু বেশি উষ্ণ আর্দ্র প্রকৃতির, এটা হওয়ার কারণটা একটু ছবি দেখে বুঝে নিই। দেখো, আমরা তো জানি যত উত্তরের দিকে যাবে তত ঠান্ডা বেশি, তাই এই জায়গার তুলনায় অবশ্যই এই জায়গাটা বেশি পরিমাণে সমুদ্রের কাছাকাছি, আর বোঝাই যাচ্ছে একটু নিরক্ষরেখার দিকে, মানে উষ্ণমণ্ডলে ঢুকে পড়ছে। তাই অবশ্যই এই জায়গাটা রয়েছে দক্ষিণাঞ্চলে কেন উষ্ণ আর্দ্র এবং কেন উন্নত মানের তুলোটা পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাই এখানে এতটা বড় জায়গা জুড়ে এর লোকেশনটা সৃষ্টি হয়েছে। দেখো তুলো বলয়, দেখো কত বড় অঞ্চলটা, তো দেখো তুলো বলয়ের চিহ্ন দিয়েছে। ঠিক আছে, এবার চলে আসি মধ্য আটলান্টিক অঞ্চল। পেনসিলভানিয়ার নামটা হয়তো শুনবে, পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়াকে কেন্দ্র করে শিল্প অঞ্চলটি গড়ে উঠেছে। কোথায় দেখি পেনসিলভানিয়া? এই দেখো ফিলাডেলফিয়া, এই যে এই অঞ্চলটা দেখাচ্ছে। ঠিক আছে,
আর কি বলছে, যুক্তরাষ্ট্রের আমেরিকাতে কার্বন বস্ত্রবায়নের সমস্যাগুলো কী কী সেটা একটু দেখে নিই। ভারত, চীন, জাপান, পাকিস্তান প্রভৃতি দেশের সঙ্গে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে সবসময়। আর এখানকার উৎপাদিত বস্ত্রের মান অতি উন্নত হওয়ায় দামটা অবশ্যই বেশি। তৃতীয় বিশ্বের যে দেশগুলো তার তুলনায় কিন্তু বস্ত্রের চাহিদা কম। তৃতীয় বিশ্বের দেশ মানে কিন্তু ভারত, চীন, জাপান, পাকিস্তান এদের কথা বলা হচ্ছে। উন্নত কাঁচা তুলোর জন্য কিন্তু আমেরিকাকে মিশর, সুদান এদের উপর নির্ভরশীল হতে হয়। ঠিক আছে, যেহেতু এখানে ঠান্ডাটা বেশি, গরমটা কিন্তু কম। এবার চলে আসি, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখতে হবে অবশ্যই, যে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণে তুলা বলয়ে কার্বন বস্ত্রবয়ন শিল্পগুলি কেন স্থানান্তরিত হয়েছে। অর্থাৎ দেখলেই তো যে দক্ষিণ দিকে সব কিছু বেশি আর উত্তর দিকে নিউ ইংল্যান্ডের দিকে কম ছিল। যেটা হওয়ার কারণটা একটু ডিটেলসে পড়তেই হয়, কেননা এখানে শিল্পের প্রাথমিক অবস্থান এবং স্থানান্তরের একটা ব্যাপার থাকে। প্রধান প্রধান কেন্দ্রগুলো আছে এবং স্থানান্তরের একটা কারণও রয়েছে। সেই আগেটা বললাম যে 1920 সালের পর থেকে দক্ষিণের তুলা বলয়টি বস্ত্রশিল্পে দ্রুত উন্নতি করে। প্রধান প্রধান স্থানগুলোর নাম বলেছিলাম, আর স্থানান্তরের কারণটাও বলা হয়েছে। তাও খেয়াল রাখতে হবে যে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, সেটা একটু লিখে নিলে ভালো হয়। ঠিক আছে, তাহলে এই অবধি থাকলো। এটা হলো কটনস, এর বল কেমন দেখতে হয় গাছে সেটার ছবি।